শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খান তাজনিনা হাসান। 10 দিনের ছুটি শেষ, কর্মস্থলে ফিরছে মানুষ। ঈদে ঘরমুখো যাত্রার মতো ফিরতি পথের ভোগান্তির শিকার উত্তরের বাসের যাত্রীরা। যমুনা সেতুর দুপ্রান্তের যানজট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে যাত্রী আর চালকরা। যানবাহনের দীর্ঘ সারি আছে ঘাটেও। ঈদ শেষে ফেরার পালা। উত্তরের পথে যাত্রীদের সঙ্গী সেই চিরচেনা যানজট। যমুনা সেতুর দুপ্রান্তেই ধীরগতি, দুর্ভোগ। দুদিন ধরেই সড়কে গাড়ির চাপ। শনিবার থেকে তা বেড়েছে আরও। অনেকে লক্কর ঝক্কর বাসে ফিরছেন কর্মস্থলে। সেতুর ওপর বিকল হয়ে যায় কয়েকটি গাড়ি। ঢাকামুখী লেনে ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট। অবস্থা খুব খারাপ ভাই, রাত 10টা আছে যে এখনো যমুনা যেতে পারি নাই। রাস্তায় খুবই খারাপ অবস্থা, যানজটের আসাই যাচ্ছে না। এত গাড়ির চাপ, ছোট গাড়ি বড় গাড়ি সব প্রচুর পরিমাণ চাপ। একদিকে প্রচণ্ড গরম, তার উপর গাড়ির জটলা, আছে ধুলার ছড়াছড়ি। হাইওয়ে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ যাত্রীরা। সব মিলিয়ে চরম দুর্ভোগ। প্রচণ্ড জ্যাম, গরম, অস্বস্তিকর অবস্থা। অনেক কষ্ট হয়েছে। রাস্তা কি প্রশাসন নাই নাকি? এই ভোগান্তির মাঝে বাসে বাড়তি ভাড়া, তাই ক্ষুব্ধ যাত্রীরা বেশ কিছু বাস ভাঙচুর করেন। হাইওয়ে পুলিশ বলছে, গাড়ি বিকল হওয়ার পাশাপাশি বাড়তি চাপ। চলছে সড়ক উন্নয়ন কাজ, চলাচলও এলোমেলো, এতে দেখা দেয় যানজট। ঢাকামুখী গাড়ি অনেকটাই কমে গেছে। আমাদের জেলা পুলিশের তৎপরতা অব্যাহত আছে। আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আর যাত্রীদের কোনো প্রকারের ভোগান্তির শিকার হতে হবে না। রেলপথেও ঢাকায় ফিরছে মানুষ। কমলাপুরে আসা প্রতিটি ট্রেনই যাত্রীতে ঠাসা, নেই শিডিউল বিপর্যয়। আবার ঢাকা ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনও যাত্রীতে পরিপূর্ণ। জব করি তো, কালকে থেকে আমার অফিস কন্টিনিউ করতে হবে, এই জন্য আজকে আসতেই হবে। সার্ভিসগুলো অনেক বেটার। আগে একটু কিছু কিছু সমস্যা ছিল, এখন এটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো। যাত্রী আর যানবাহনের চাপ ঘাটেও। দৌলতদিয়া প্রান্তে কয়েক কিলোমিটার গাড়ির সারি। 500 টাকার ভাড়া 900 টাকা নিচ্ছে, 800 টাকা নিচ্ছে। রেগুলার যাতায়াত করা হয়, কিন্তু এত ভিড় কখনোই থাকে না। আমরা যে ভোগান্তি, গরমের মধ্যে সব বাচ্চা কাচ্চা নিয়ে জ্যামের মধ্যে আটকে আছি। ঈদের ছুটি শেষে রোববার থেকে চালু হবে অফিস আদালত, খুলবে শিক্ষা প্রতিষ্ঠানও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ঈদযাত্রার মতো ফিরতি পথেও যমুনা সেতু মহাসড়কের দুপ্রান্তে যানবাহনের চাপ। যেমনটা বলছিলাম, এই বিষয়ে আরও জানবো। সিরাজগঞ্জ থেকে তার জন্য যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, যানজটের এখন কি অবস্থা? হাইওয়ে পুলিশ এই যানজটের কারণ আসলে কি বলছে? কিন্তু এখন আসলে মহাসড়কে আর যানজট নেই। এখন যানজট মুক্ত আমাদের এই সিরাজগঞ্জ মহাসড়ক, অর্থাৎ যমুনা সেতুর পশ্চিম থেকে শুরু করে হাটিকুমরুল। এখন যানজট মুক্ত আমাদের এই সিরাজগঞ্জ মহাসড়ক, অর্থাৎ যমুনা সেতুর পশ্চিম থেকে শুরু করে হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক পর্যন্ত পুরোটা এখন যানজট মুক্ত। দেখানোর চেষ্টা দেখতে পারবেন, আসলে তেমন একটা যানজট নেই বললেই চলে। ভিড় হচ্ছে এবং পাশাপাশি যাত্রীদের সাথে এবং বাস চালকদের সাথে বাইরে কিন্তু ধস্তাধস্তি আমরা দেখার চেষ্টা করছি। আপনাদের প্রিয় দর্শকে দেখানোর চেষ্টা করছি ধস্তাধস্তি হচ্ছে। এই ঘটনা কিন্তু প্রায়ই ঘটছে, কারণ অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য অতিরিক্ত যখন ভাড়া চাচ্ছে তখনই কিন্তু মূলত এই দ্বন্দ্বটা শুরু হয়েছে। এবং সেই দ্বন্দ্বটিকে আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পারবেন সেই বাস চালকদের সাথে এবং যাত্রীদের সাথে কি পরিমাণ ধস্তাধস্তি হচ্ছে। যদিও এখানকার আমাদের যাত্রীর কারণে অনেকটাই ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, আমরা দেখাতে পারছি না। তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্য রয়েছেন, সকলে মিলেই আসলে চেষ্টা করছেন এইভাবে যেন কোনো গন্ডগোল না হয়, সেটা নিরসন করে যেন মানুষ স্বস্তিতে ফিরতে পারে কর্মস্থলে, সেভাবে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আসলে এই যে মহাসড়কে এই যানজটের পর এখন যানবাহন কম, সব মিলে মানুষকে আজকেই ফিরতে হবে, এই যে বিষয়গুলো রয়েছে সব মিলে কিন্তু একই সাথে চাপ পড়ে কিন্তু মহাসড়কে আজকে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তবে পুলিশ যেটি বলছেন যে আজকে অতিরিক্ত মানুষের ভিড় এবং যানবাহনের চাপ থাকার কারণে মূলত আজকে কিন্তু এই যানবাহনটি আজকে এই মহাসড়কে দীর্ঘ সময় কিন্তু যানজট ছিল। এবং একই সাথে কিন্তু এই যে আমাদের যমুনা সেতুর উপরে মূলত কয়েকটি গাড়ি, ফিটনেসবিহীন কয়েকটি গাড়ি কিন্তু আসলে নষ্ট হয়েছিল। সেই নষ্টের কারণে কিন্তু মূলত আজকে এই যানজটের আরেকটি কারণ রয়েছে, সেটি হচ্ছে যে আজকে যখন যমুনা সেতুর উপরে সেখানে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ আসলে যে এখানকার কাউন্টারগুলো ছিল, সেই কাউন্টারগুলোতে আসলে ধীর গতিতেও হয়েছিল সেই টোল আদায়, যে কারণে কিন্তু
কিন্তু আরেকটি যানজটের কারণ তারা আমাদেরকে উল্লেখ করেছেন। অর্থাৎ হাইওয়ে পুলিশ এবং সিরাজগঞ্জ পুলিশ আমাদের একটা কথা বলেছেন যে আজকে অতিরিক্ত গাড়ির চাপ এবং এই শীতের দিন গাড়িগুলো বিভিন্ন জায়গায় নষ্ট হওয়ার কারণে এই যানবাহনের এই নষ্টগুলো হওয়ার কারণে মূলত আজকে যানজটটি হয়েছিল। সেই সাথে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় ছিল আজকে, এবং সেই ভিড় কিন্তু এখনো রয়েছে। আমি রয়েছি সিরাজগঞ্জ কর্টারমোড় এলাকায়। সেই কর্টারমোড় এলাকার দৃশ্যটি আমি দেখার চেষ্টা করছি, যেখানে কিনা প্রায় আসছে ঘটছে এখন আজকে যাত্রীদের সাথে বাস চালকদের দেখানোর চেষ্টা করছি, যেখানে কিনা প্রায় আসছে ঘটছে এখন আজকে যাত্রীদের সাথে বাস চালকদের অনেকটাই ধস্তাধস্তির দৃশ্য কিন্তু বারবার আমরা লক্ষ্য করছি। তার একটি মাত্র কারণ অতিরিক্ত ভাড়া আদায়। সেই অতিরিক্ত ধন্যবাদ রুবেল, যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। কাল থেকে পুরোদমে খুলছে অফিস আদালত, তাই অনেকটা তাড়াহুড়ো করেই ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঢাকামুখী যাত্রী চাপ। প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে ঠাসা। ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় ছিল না বলেও জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে অতিরিক্ত যাত্রীর চাপে নারীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়। তারা বলছেন এবার সরকারি ছুটি বেশি থাকায় স্বস্তি নিয়ে ফিরতে পেরেছেন। তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদে ছুটি না পাওয়ায় অনেকে এখনও ঢাকা ছাড়ছেন। তাদের সংখ্যাও কম নয়। ঢাকা ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে পরিপূর্ণ। যাওয়ার সময় আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু আসার সময় অনেক কষ্ট হয়েছে। ট্রেন অনেক লেটে ছাড়ছে, 1 ঘন্টা লেট। তারপরে যাত্রী ছিল বেশি। আগামীকালকে থেকে সবার অফিস শুরু হলে যে একটা রাশ পড়বে, এটাতে দেখা গেছে একটা লং একটা জ্যামের মধ্যে থাকতে হবে, সেই কারণেই আজকে আসে। একদিন আগে আসলে একটু গুছিয়ে কালকে থেকে অফিসে জয়েন করতে পারবো, এই জন্য একদিন আগে আসলাম। আগের থেকে অনেক বেটার, সার্ভিসগুলো অনেক বেটার। আগে একটু কিছু সমস্যা ছিল, এখন এটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো। এবার লম্বা ছুটি পেল তিলোত্তমা ঢাকার বাসিন্দারা। অবসরের সঠিক সংজ্ঞায় আনন্দ উদযাপন করল নগরীর হাঁপিয়ে ওঠা মানুষগুলো। ছুটি শেষ, এবার ফিরতে হবে জীবিকার তাগিদে। দীর্ঘ ছুটি শেষে তারা কি নিয়ে ফিরলেন তাই জানবো ভাস্কর ভাদুরীর প্রতিবেদনে। ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। চেনা ক্যানভাসে অচেনা এক নগরীর সাথে এবার আপনাদের পরিচয় করাবো, যে নগরী কিছুদিন হলো ছুটিতে আছে। টানা ছুটিতে তার অখণ্ড অবসর। এই ছুটিতে স্কুলগামীদের শোরগোল বন্ধ। ব্যস্ততম অফিস পাড়ায় নেই প্রতিযোগিতার দৌড়। নাগরিকদের রুদ্ধশ্বাস প্রতিযোগিতার চরিত্রগুলো আনন্দের খোঁজে এবার লম্বা সময়ের জন্য পাড়ি জমিয়েছিল আপনজনের আবাসে। তাই কর্মব্যস্ত নগরীর সবকিছুই যেন থমকে আছে। কোলাহলের বদলে এই সময়েই দেখা মিলেছে সবুজের সমারোহ। ছুটি শেষে শহরের বাসিন্দারা আবার ফিরছেন বেরসিক এই নিত্য অভ্যস্তের জীবনে। সাথে নিয়ে আসছে মায়ের আঁচলের গন্ধ, ভাই বোনের ভালোবাসা আর শৈশবের স্মৃতি। কিভাবে দিন কাটতো, কিভাবে রাত কাটতো, এটা বোঝার সুযোগ ছিল না। এমন কোনো রাত নাই আমরা 2টা পর্যন্ত জেগেছিলাম না। অথচ ঢাকায় রাত 10টা বাজলেই ঘুমানোর একটা টেনশন চলে আসতো। হ্যাঁ, খুব খারাপ লাগতেছে, বিশেষ করে আমার আম্মুর জন্য। যত টাকা অসুস্থ আসতে পারবে না আর কি, তো ওই যে কাটিয়ে আসলাম। আমাও খুব সুস্থ থাকলো, কিন্তু আসলে পরে আবার অসুস্থ, মানে কাছে পেলেই যেন আত্মীয়দেরকে সন্তানদেরকে খুব ভালো লাগে, ভালো সুস্থ থাকতে পারে আর কি। কাজের দীর্ঘ ছুটিতে এবার যেন একটু মন জুড়িয়ে আপনজনের সাথে থাকা হলো। একটু ইচ্ছে করেই ভুলে যাওয়া হলো কিবোর্ডের সাথে আপসহীন নিত্য ঠোকাঠুকি। এগুলো আমি ডায়েরিতে লিখে রাখছি, আশা করি ওই ডায়েরি দেখে আবার রিকল করবো আর কি। আমি জানি এরকম ভুলে যেতে পারি, ডায়েরিতে লেখা আছে সব। পাসওয়ার্ড ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, আবার পাসওয়ার্ড নতুন করে সেট করতে হবে। অফিসের লোকজনরা চিনবেন? চিনবো, কিন্তু কম্পিউটারের পাসওয়ার্ড না হয় মনে করা গেল, মনের পাসওয়ার্ড তো ফেলে রেখে এসেছে ভালোবাসার চরিত্রগুলোর কাছে। কাজে তো যেতে ইচ্ছে ছিল না, তারপরও যেতে হবে। ছুটি কাটায় গেলে কয়েকদিন কাজ করতে পারি না, আসলে এটা বাস্তব কথা। একটু তো অলসতা মনে হবেই, কারণ দীর্ঘ 10-12 দিন একটানা ছুটিতে ছিলাম, রেস্টে ছিলাম। তো আসবে না, এত ট্রেনে গ্যাদারিং বলতেছে আর আসবে না নোবারই, তারপরে বলে আরো আসবে। ছুটির এই রেস্টটা মস্তিষ্কে রেখে আবারও শহুরে জীবনের বোঝাপড়ায় মন দিতে হবে রাজধানীবাসীকে। আর অপেক্ষায় থাকবে এমন আরেকটা লম্বা ছুটির জন্য। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।
শুধু ফেব্রুয়ারিতে নির্বাচনই নয়, সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসকে পাশে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদিও তারেক রহমানের এই প্রস্তাবে সরাসরি কোনো অবস্থান জানাননি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এছাড়া তারেক রহমান ডক্টর ইউনূসের বৈঠকে গুরুত্ব পেয়েছে মৌলিক কিছু সংস্কার, বিএনপির প্রতিশ্রুতি আর জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচার এগিয়ে নেওয়া। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের ইস্যুতে ছাড় দিয়ে উপদেষ্টা পরিষদকে নিরপেক্ষ আচরণ করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। আরিফিন শাকিলের প্রতিবেদন। 1.5 ঘন্টার এই একটা বৈঠকে রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। ডিসেম্বর এপ্রিলের মাঝামাঝি ফেব্রুয়ারিতে ভোট করার বিএনপির প্রস্তাবে সায় দিয়েছে সরকারও। শুধুই কি নির্বাচনের প্রসঙ্গ এসেছে এই একান্ত বৈঠকে? ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়বস্তু নিয়ে আগে আলোচনা হয় দলের স্থায়ী কমিটিতে। ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়, সম্মতি আর বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করতে তারেক রহমানের উপর দায়িত্ব দেন দলের নীতি নির্ধারণী ফোরাম। বিএনপি স্থায়ী কমিটির 2 জন সদস্য জানিয়েছেন, বিএনপির সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগানোর কথাও লন্ডন বৈঠকে আলোচিত হয়েছে। আগামীতেও আমরা ওনার সহযোগিতা চাইব, এই প্রত্যাশাও আমরা করি এবং তাকে সেটা জানানো হয়েছে যে আমরা যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনার, তাহলে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য এবং সুষ্ঠু গণতান্ত্রিক দ্বারা রাজনৈতিক চর্চা সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা হাসি মুখে সেই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা জানি না, তবে তিনি মনে হয় সেগুলো গুরুত্ব অনুধাবন করবেন। সংস্কার সেগুলোই হবে যেগুলোতে রাজনৈতিক দল এবং সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেটাতে একমত হবে। এই সরকার আমলে যতটুকু সম্ভব করে নেবে, বাকিটা নির্বাচনের পরে নির্বাচিত যে সরকার আসবে তারা করবে। বিচারের ব্যাপারে তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তাকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টাকে যে বিএনপি সবচেয়ে বেশি সাফারার, সুতরাং আমরা যেখানে ভিকটিম, আমরা তো নিশ্চয়ই দ্রুত তাদের বিচার করার জন্য উদ্যোগ নেব। ডিসেম্বরে নির্বাচনের পাশাপাশি 2 ছাত্র উপদেষ্টা সহ 3 জনের পদত্যাগের দাবিও তুলেছিল বিএনপি। যদিও তারেক রহমানের সঙ্গে বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দেখা গেছে। এর আগে যমুনায় বিএনপির সাথে বৈঠকে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্বাচনের সময় নিয়ে ছাড় দেওয়ার পর এই দাবি নিয়ে কি ভাবছে এখন বিএনপি? কৌশলী জবাব বিএনপি নেতাদের। 3 জনের ব্যাপারে তো আমরা এখনো অনড় আছি, দেখা যাক কি করে। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি, এখন বল তাদের কোর্টে, তারা কতটুকু কার্যক্রম নেবে এর উপরে সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। হয়তো তাদের নাম অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তাদের সাথে নিরপেক্ষ সরকার কথাটা লাগানো আছে। সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য অবশ্যই সরকারকে নিরপেক্ষ চরিত্র বজায় রাখতে হবে। বিএনপি নেতারা বলেন, জাতির স্বার্থে সময়ের প্রয়োজনে কোনো দল সিদ্ধান্ত নিতে ভুল করলে তাদের খেসারত দিতে হবে। পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। আগে এই কালচারটা প্রচলিত ছিল না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে যৌথ বিবৃতি দেয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে মনে করেন বাংলাদেশ জামায়াত ইসলামী। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক বিবৃতিতে দলটি এমন অভিমত জানিয়েছেন। পোস্টে বলা হয়, প্রধান উপদেষ্টার অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এ ব্যাপারে অভিমত প্রকাশ করা উচিত ছিল। এ বৈঠকের মাধ্যমে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করা হয়েছে, যা সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। সরকারের নিরপেক্ষতা এবং নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসনকল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে। লন্ডনে সফরকালে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ITVকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আরও জানান, সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি তিনি নিজেই প্রত্যাখ্যান করেছেন। সাক্ষাৎকারে আরও বলেন, রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, বরং যে কোনো অভিযোগ মোকাবেলা করা উচিত আদালতে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, খালা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন ব্রিটেনের সাবেক MP। বিষয়টি সরাসরি অস্বীকার করে টিউলিপ বলেন, এটি বাংলাদেশি কর্তৃপক্ষের রাজনৈতিকভাবে উদ্দেশ্যে প্রণোদিত অপপ্রচার। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের আগেই তাকে পাঠানো এক চিঠিতে টিউলিপ সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন।
It's a legal process. Her lawyer will say this, and a lawyer from Anti-Corruption Commission will rebuttal that, and that's how the legal process is resolved. Is it something you would like to raise with the Prime Minister here? No, I should not ask the ongoing legal process. It's a judiciary's job, not my job. 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরকালে 12 জুন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। শেষ দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করেন তিনি। গত 4 দিনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার যখনই চায় তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর উত্তরায় র্যাব 1 কার্যালয় পরিদর্শন করে তিনি বলেন, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মরণাস্ত্র থাকবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ঘোষণায় এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনমুখী প্রবণতা দেখা দিয়েছে। বিশেষ করে ঈদে নিজ নিজ এলাকায় ঘুরে বেরিয়েছেন নেতারা। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কতটুকু প্রস্তুত বাহিনীগুলো? র্যাব 1-এর কার্যালয় পরিদর্শন শেষে এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, র্যাব নিয়ে কোনো বিতর্ক নেই। প্রধান উপদেষ্টা যেই সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত। ইলেকশন যেই সময় হবে ওই সময়ের জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, এখন পর্যন্ত দেশে যে রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে তাতে লেভেল প্লেইং ফিল্ড ঠিক রয়েছে। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা এক্ষেত্রে প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি। ছোটখাটো ঘটনা সব সময় ঘটে। আপনারা যদি 53 বছরের ইতিহাস দেখে থাকেন, এই ছোটখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোটখাটো ঘটনা দিয়ে একটা ঘটবে। এই সব ঘটনা ঘটে দেখেই তো আমাকে এই বাহিনী রয়ে গেছে। যদি কোনো কিছু না হইতো তো আমাদের বাহিনীরই দরকার হইতো না। যদি সব একেবারে লেভেল প্লেইং ফিল্ড, কোনো কিছুই দরকার নাই, তাহলে বাহিনীর কি দরকার? এর আগে এপিবিএন কার্যালয় পরিদর্শন করে তিনি বলেন, কেবলমাত্র এই ধরনের বিষয়ায়িত ইউনিটের কাছেই থাকবে ভারী অস্ত্র। মারণাস্ত্র বলতে হলে ওটা বুঝাইছি, বড় ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবেই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধের ফলে পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। আশঙ্কা, সর্বাত্মক পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দুই দেশ। আর তাহলে এর সরাসরি প্রভাব পড়বে জ্বালানি তেলের বাজার তথা বৈশ্বিক অর্থনীতিতে। ফলে ভুগতে হবে বাংলাদেশকেও। প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে তথা বাংলাদেশের রেমিটেন্স প্রবাহেও। এই অবস্থায় ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি বা সৌদি আরবের সাথে যৌথ উদ্যোগে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সক্রিয় হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন, ব্যাপকভাবে বিধ্বস্ত ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা। 24 ঘন্টা না পেরোতেই অপারেশন ট্রু প্রমিস 3 ইরানের প্রতিশোধ। পরমাণু শক্তিধর দুই দেশের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে। এই অস্থিরতা সহসাই কমছে না, বরং সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দেশ দুটি। আর তাহলে এর প্রভাব মধ্যপ্রাচ্য ছাড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বেই। এরই মধ্যে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বাধাগ্রস্ত হচ্ছে সরবরাহ। এ ধারা চলতে থাকলে ভুগতে হবে বাংলাদেশের মতো দেশগুলোকে। দুটি দেশেই হয়তোবা তাদের পারমাণবিক শক্তি যতটুকু আছে ততটুকুই প্রয়োগ করার চেষ্টা করবে এবং তাতে সমগ্র বিশ্বজুড়ে একটি অস্থির এবং অশান্ত পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশ কোনোভাবেই এর থেকে বেঁচে যেতে পারবে না। প্রথম ইম্প্যাক্টটা হবে এনার্জি মার্কেটে, অয়েল। ইরান অলরেডি বলেছে যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ রাখতে হবে। এখন এটা যদি বন্ধ থাকে সেই ক্ষেত্রেও প্রবলেম। আর এটাকে এনফোর্স করতে গিয়ে কিন্তু এটা দেখা যেতে পারে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে।
সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত বাংলাদেশের ৬০ লাখের মতো শ্রমিক। এই অঞ্চল অস্থির হলে তার প্রভাব পড়বে প্রবাসী শ্রমিকদের ওপরও। ব্যাহত হবে তাদের উপার্জন, কমবে দেশে টাকা পাঠানো। প্রশ্ন আছে নতুন জনশক্তি রপ্তানি নিয়েও। মধ্যপ্রাচ্যের যে কোনো যুদ্ধ কিংবা যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য এবং প্রবাসে যারা কাজ করেন সেই সমস্ত বাংলাদেশি শ্রমিকের জন্য বিশাল ঝুঁকির একটা বিষয়। মাইগ্রেন্ট ওয়ার্কার ইম্পোর্ট করার যে ডিমান্ড, সেই ডিমান্ডটা অল্প দিনের জন্য হলেও এটা স্লাগিশ হয়ে যাবে। তখন আমাদের দেশ থেকে যে হারে তারা লোক নিচ্ছে বা নিতে প্ল্যান করেছে সেটা ব্যাহত হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল ইরান বিবাদে জড়ালেও সমাধানের কোনো ইঙ্গিত মেলেনি। এ অবস্থায় মুসলিম দেশগুলোর জোট ওআইসি শান্তি আলোচনার কোনো উদ্যোগ নিলেও তা আদৌ কাজে আসবে কিনা সেই সংশয় আছে যথেষ্ট। বাংলাদেশের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু সামর্থ্য নিয়েই এই সক্রিয় উদ্যোগের মধ্যে শরিক হতে হবে। এটা ইসলামী সম্মেলন সংস্থার মাধ্যমে হতে পারে, এটা আলাদাভাবে হতে পারে। সৌদি আরব তাদের এখানে অনেক হাই ইন্টারেস্ট এবং হাই ইনফ্লুয়েন্স আছে। ওয়াশিংটনে ইসরায়েলের সাথে ধারণা করা হয় একটা তাদের বিহাইন্ড দ্য সিন সবসময় একটা ভালো যোগাযোগ আছে, আর ইরানের সাথে এখন ইমপ্রুভিং একটা রিলেশনশিপ। সব মিলিয়ে সৌদি আরবের মাধ্যমে আমার মনে হয় বাংলাদেশ এই উদ্যোগটা নিতে পারে। শুক্রবার ইরান জুড়ে পারমাণবিক এবং সামরিক স্থাপনা টার্গেট করে 5 দফায় হামলা চালায় ইসরায়েল। এর জবাবে পরদিন তেল আবিবে আঘাত হানে তেহরানের ক্ষেপণাস্ত্র। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের এক এজেন্টের কাছ থেকে 1,18,00,000 টাকারও বেশি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সকালে উত্তরার 13 নং সেক্টর এলাকায় এই ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি কালো মাইক্রোবাসের একদল আরোহী রাস্তা থেকে একজনকে ব্যাগ সহ জোর করে গাড়িতে তুলে নিচ্ছে। ঘটনার প্রায় 30 মিনিট পর উত্তরা 17 নম্বর সেক্টরে ওই ব্যক্তিকে ফেলে রেখে চলে যায় গাড়িটি। ভুক্তভোগীর অভিযোগ তিনি নগদের একজন এজেন্ট। র্যাব সদস্য পরিচয় দিয়ে তার কাছ থেকে কোটি টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ঘটনা বেগতিক দেখে পালিয়ে যান সাথে থাকা আরেকজন এজেন্ট। জানানো হয় থানায়। পুলিশ বলছে এই ঘটনায় ডিস্ট্রিবিউশন হাউসের কর্মকর্তারাও রয়েছেন সন্দেহের তালিকায়। রহস্য উন্মোচনে মাঠে নেমেছে পুলিশের একাধিক ইউনিট। পঞ্চগড়, ঠাকুরগাঁও আর লালমনিরহাট সীমান্ত দিয়ে আজও 42 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি 18 ব্যাটালিয়ন জানায় ভোরে পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পদিয়া গেট সীমান্ত দিয়ে 16 জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয়া হয়। স্থানীয়দের সহায়তায় তাদের রজুলি বাজার এলাকা থেকে আটক করা হয়। সবাইকে হেফাজতে নিয়ে পরিচয় শনাক্তের কাজ চলছে। এদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসা সীমান্ত দিয়েও নারী শিশুসহ 23 জনকে পুশিন করা হয়েছে। এছাড়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে 3 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। অন্যদিকে পূর্ব সারডুবি আর ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীরা তাদের আটক করে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় অংশে ফেরত পাঠায়। বান্দরবানের আলীকদম উপজেলায় 2 পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার করা হয়েছে। সকালে নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা আলীকদম থানায় দায়িত্ব অবহেলার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করেন স্মৃতি আক্তার ট্যুরে অংশ নিতে গত 8 জুন ঢাকার রামপুরা থেকে যাত্রা শুরু করেন। বর্ষা ইসলাম প্রশাসনের কোনো অনুমতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়াই 33 জন সদস্য নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় ট্যুর পরিচালনা করেন। 11 জন বিকেলে শামুক ঝর্ণা এলাকায় প্রবল বৃষ্টিতে পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, সহকারী হাসান চৌধুরী শুভ এবং আরেক পর্যটক শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। 12 জুন মাতামুহুরী নদী থেকে শেখ জুবাইরুল ইসলাম এবং 13 জুন তৈনখাল থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে হাসান চৌধুরী শুভ এখনও নিখোঁজ রয়েছেন। নান্দনিক আবেদন রয়েছে এমন পাথর কোয়ারি আর ইজারা দেবে না সরকার। পরিবেশগত সংকটাপন্ন এলাকা সিলেটের জাফলং পরিদর্শন শেষে কথা বলেন 2 উপদেষ্টা। বলেন শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য জাফলংয়ে ইকো ট্যুরিজমে পরিণত করার মহাপরিকল্পনা করবে সরকার। অন্যদিকে চলমান লুটপাট বন্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর বার্তা দেওয়া হবে বলেও জানান খনিজ সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা 2 উপদেষ্টা। জাফলংয়ের এমন চিত্র 5 আগস্টের পর থেকে স্থানীয়দের কাছে খুবই স্বাভাবিক।
তবে হঠাৎই বদলে যায় শনিবার। কোনো নৌকা নেই, নেই বালু কিংবা পাথর লুটের চিত্র। কারণ এই পর্যটন কেন্দ্রের ধ্বংসযজ্ঞ স্বচক্ষে দেখবেন সরকারের দুই উপদেষ্টা। সকাল 10:30টার দিকে জাফলংয়ে পৌঁছেন বন ও পরিবেশ এবং জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। তাদের দেখানো হয় শুধুমাত্র সুন্দর নদী, অদেখা থেকে যায় ধ্বংসযজ্ঞ। তবুও পরিবেশ দেখে ক্ষুব্ধ হন ফাউজুল কবির। এখানে আসে নামলেই আমরা একটা ইয়েতে পেতাম, একটা নৈসর্গিক দৃশ্য এগুলো দেখে আমরা খুব পেতাম। তো এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়। ভারত থেকে যেটা পাথর আসে সেটা ওই যে রাস্তার ওই পাশে এখানে থাকবে, কিন্তু এখানে তো নদীর পাশে তো এখানে কোনো ক্রাশিং মেশিন থাকতে পারবে না, এগুলো আমরা উঠাই দেবো। পরিবেশ বাঁচাতে দুই মন্ত্রণালয়ের নেয়া সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। এই জায়গাটা বিশেষ করে পরিবেশগত সংকটাপন্ন এলাকা। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। এরই মধ্যে চিহ্নিত এক পাথর খেকেও পাথর উত্তোলনের খোঁড়া যুক্তি তুলে ধরেন উপদেষ্টার কাছে। এতে আরো ক্ষিপ্ত হন সৈয়দা রিজওয়ানা। আপনি সম্পূর্ণ ভুল একটা তথ্য দিচ্ছেন। আপনার নিশ্চয়ই পাথর উত্তোলনের সাথে কোনো একটা স্বার্থ সংশ্লিষ্ট আছে। বালু উত্তোলনের কারণে আর পাথর উত্তোলনের কারণে এমন ভাবে নদীর পাড় ভেঙে গেছে, নদী গতি পরিবর্তন করে ফেলেছে। এটা পাথর জমা থাকার কারণে না, পাথর অতিরিক্ত তোলার কারণে। পরে সেই চিহ্নিত পাথর খেকুর নেতৃত্বেই কয়েক মিনিট আটকে দেয়া হয় দুই উপদেষ্টার গাড়িবহর। এ ঘটনার পর স্থানীয় প্রশাসনের নিরাপত্তার অজুহাতে ভোলাগঞ্জের ধ্বংসযজ্ঞ দেখতে পূর্ব ঘোষিত সফর আর হয়নি। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। একদিকে দেশ জুড়ে ডেঙ্গুর দাপট, অন্যদিকে করোনার চোখ রাঙানি। আবারও একসাথে দুই রোগের প্রকোপ দেখছে মানুষ। শুক্রবার হঠাৎ করে ডেঙ্গুতে মারা গেলেন 5 জন, যার 4 জনই বরিশাল বিভাগে। চিকিৎসকরা বলছেন মুমূর্ষু রোগীর প্রয়োজনীয় ওষুধের ঘাটতি দেখা যাচ্ছে। প্রায় একই সাথে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও। দেশজুড়ে ভ্যাকসিনেশনের প্রভাবে করোনার ভয়াবহতা কমেছে অনেকটাই। 1 মাস আগেও করোনায় ভর্তি রোগী ছিল না হাসপাতালে, অথচ জুন মাসে আর শরীর কুলাচ্ছে না সংক্রমিতদের। বাধ্য হয়ে ছুটছেন হাসপাতালে। চিকিৎসকরা জানান কারো কারো অক্সিজেন লাগছে বেশি মাত্রায়। আমাদের 13 জন যারা অ্যাডমিটেড রয়েছে তাদের কিন্তু একজনকে হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিতে হচ্ছে, আর 2 জনকে বিলো 10 লিটার এই হিসাবে অক্সিজেন দিতে হচ্ছে। তো এবার যেটা একটু ডিফারেন্স সেটা হচ্ছে যে ক্ষুধামন্দা বা লস অফ অ্যাপাটাইটটা খুব বেশি এবং উইকনেসটা খুব দ্রুত গতিতে হচ্ছে। আগের তুলনায় করোনা পরীক্ষার আগ্রহ কমেছে, ফলে সংক্রমিত থাকলেও চিহ্নিত হচ্ছে না। আবার নতুন সাব ভ্যারিয়েন্ট নেজাল পরীক্ষায় ধরা পড়ছে না বলেও জানান তারা। এক্সবিভি ভ্যারিয়েন্টটা হয় কি, নাকে অনেক সময় এই ভাইরাসগুলো অ্যাকুমুলেশন করে না, এই জন্য নাক থেকে যে আমরা স্মিয়ারটা নেই এটা হয়তো পজিটিভ নাও আসতে পারে। সেই ক্ষেত্রে যদি আমরা মনে করি হাইলি সাসপেক্ট করি যে কোনো পেশেন্টের কোভিড নেগেটিভ এসেছে, সেক্ষেত্রে আমাদের এক্সরেটা করে নিতে পারি। ডেঙ্গুর দাপট রাজধানীতে বেশ কবছর ধরেই, তবে এখন তা শহরের বাইরেও বেড়েছে। একদিন আগে বরিশালে মারা গেছেন 4 জন, ঢাকা দক্ষিণে 1 জন মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। চিকিৎসকরা বলছেন বৃষ্টির পর ডেঙ্গুর প্রকোপ বাড়ে, এবারও তাই হয়েছে। মে মাসে আমাদের যেখানে সারা মাসে 91 জন রোগী ভর্তি হয়েছে, সেখানে জুন মাসের 14 দিনের মধ্যে আমাদের প্রায় টোটাল রোগী ভর্তি হয়েছে 61 জন, যেটা ইন্ডিকেট করে এই ঈদের ছুটিতে ঢাকা শহরে লোকের চাপ কম থাকার পরও 61 জন ভর্তি হয়েছে। অনেকেই যারা আসছে তাদের বেশিরভাগই ক্রিটিক্যাল অবস্থায় আমাদের এখানে ভর্তি হচ্ছে। তারা জানান মুমূর্ষু ডেঙ্গু রোগীকে কখনো কখনো অ্যালবুমিন দিতে হয়, কিন্তু রাজধানীর ফার্মেসিগুলোতে দেখা গেল সরবরাহের ঘাটতি। সেই সাথে উচ্চ মূল্যের কারণে অনেকের পক্ষেই তা কেনা সম্ভব নয়। আমরা লাস্ট হয়তো 2 মাস আগে বিক্রি করছি, তখন না, এরপরে আর পাই নাই। ওইটা আপনার 11,500 সামথিং এরকমই বিক্রি হয়। এটা আপনার এক সময় এক দামের সাথে কম বেশি হয়। আগের তুলনায় দাম বাড়ছে না কমছে? বাড়ছে অবশ্যই। ক্রিটিক্যাল যারা হয় এদের মধ্যে একটা বড় অংশ আছে যাদেরকে বিভিন্ন ফ্লুইড দিয়ে ম্যানেজ করা যায়। যাদেরকে সাধারণভাবে যেসব ফ্লুইড আমরা ইউজ করি ম্যানেজ করা না যায়, তখন অ্যালবুমিন লাগে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 5,500 মানুষ, মারা গেছেন 28 জন, এর মধ্যে ঢাকা দক্ষিণের 14 জন।
রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে কাটল অচল অবস্থা। টানা 18 দিন বন্ধ থাকার পর চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রয়োজন না থাকলেও জুলাই আন্দোলনে আহত 5 জন এখনও হাসপাতালে অবস্থান করছেন। আর অনুমতি না নিয়ে ঈদে বাড়ি যাওয়া 50 জনকে পলাতক হিসেবে পুলিশকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের আউটডোর সেবা নিতে এসেছেন কয়েকশো রোগী। 18 দিন পর দেখা গেল এমন চিত্র। পরীক্ষা নিরীক্ষা, ফার্মেসি সহ চালু হয়েছে সব সেবা। প্রস্তুত অপারেশন থিয়েটার। সেবা নিয়েছেন 1,500-এর বেশি রোগী। গত বুধবারে আসছিলাম, আসার পর দেখলাম বন্ধ, তো বলতে শনিবারে আসেন, তো আজকে আসলাম, তো আজকে সেবা মোটামুটি ভালোই হয়েছে। সেদিন আইসা বসে থেকে গেছি 15-20 জন লোক, খালি কোনো লোক নাই। পরে কয়ে ডাক্তার আইব না, তোমরা যাওগা। এই ধরনের হাসপাতাল বন্ধ থাকা উচিত। আমি মানিকগঞ্জ থেকে আসছি, সেদিনকে 3-4 দিন আগে আমি আবার কষ্ট করে চলে গেছি মানিকগঞ্জ। আজকে সকাল ভোরে এসে আবার দাঁড়াইছে এখানে। সাধারণ একটা তুচ্ছ ঘটনা নিয়ে হাসপাতাল বন্ধ করে দিল, তাই না? তাই আজকে আমরা আসছি, সেবা পাইতেছি। জুলাই আন্দোলনে আহত 54 জন 10 মাস ধরে ভর্তি ছিলেন এই হাসপাতালে। চিকিৎসা শেষে ছাড়পত্র দিলেও হাসপাতাল ছাড়েননি অনেকেই। তাদের 50 জন অনুমতি না নিয়েই ঈদে বাড়ি চলে যান। সঙ্গে নিয়ে যান চিকিৎসকের ব্যবস্থাপত্র সহ পুরো মেডিকেল ফাইল। কর্তৃপক্ষ জানায়, নিয়ম অনুযায়ী পলাতক ঘোষণা করা হয়েছে তাদের। তারা যেসব বেড অকুপাই করেছিল, ওইখানে তো আমরা কোনো রোগীকেই ভর্তি করতে পারিনি। এই জন্য সাধারণ রোগী বঞ্চিত হয়েছে সেবা থেকে। কিছুদিন পর পর তাদের ফলো আপে আমরা সাজেস্ট করবো আসার জন্য, কিন্তু হসপিটালে থেকে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার মতো একজনও এই মুহূর্তে আমাদের কাছে নেই। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সকাল থেকেই হাসপাতালে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জুলাই আন্দোলনে আহতদের অনেকে হাসপাতালের সামনে জড়ো হলেও ঢুকতে দেয়া হয়নি তাদের। পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মানে অবনতি হওয়ার একটা যথেষ্ট সুযোগ রয়েছে। আমাদের কাছে এরকম তথ্য রয়েছে যে এখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা এখানে ফোর্স বাড়িয়েছি। 28 মে হাসপাতালটির কর্মচারী ও জুলাই আহতদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে বন্ধ হয়ে যায় সেবা। সাধারণ রোগীরা হাসপাতাল ছাড়লেও থেকে যান জুলাই আন্দোলনে আহতরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। জীবনে কখনো কখনো পরাজয়ও হয়ে উঠতে পারে আশীর্বাদ। আর সেটা যদি হয় জীবনের প্রশ্ন, তবে তো কথাই নেই। ভূমি চৌহান বিরল সেই সৌভাগ্যধারীদের একজন। বিমানবন্দরে 10 মিনিট দেরিতে পৌঁছানোয় বেঁচে গেছেন এয়ার ইন্ডিয়ার এই যাত্রী। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। আহমেদাবাদের বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরতে ব্যর্থ যাত্রী ভূমি চৌহানের জীবনে এখন এটাই সবচেয়ে বড় সত্যি। লেখাপড়ার সুবাদে লন্ডনের ব্রিস্টলে বসবাস এই তরুণীর। ভারতে আসেন পরিবারের সাথে ছুটি কাটাতে। অবকাশ যাপন শেষে আবারও লন্ডন ফিরতে এয়ার ইন্ডিয়ার AI-171 ফ্লাইটের টিকিট কেটেছিলেন, কিন্তু পথে যানজটে আটকে 10 মিনিট দেরিতে পৌঁছান বিমানবন্দরে। অনেক অনুনয় বিনয়ের পরও চেক ইন করতে না পেরে ক্ষুব্ধ হয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে যান তিনি। কিছু সময় পরই শুনতে পান বিমানটি আছড়ে পড়ার খবর। আমার একটা 10-এর ফ্লাইট ছিল, এয়ারপোর্টে পৌঁছাই 12টা 20-এ। মাত্র 10 মিনিট দেরি হওয়ার কারণে আমাকে চেক ইন করতে দেয়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। আমি বিমানের শেষ যাত্রী ছিলাম। অনেকবার অনুরোধের পরেও আমাকে বিমানে উঠতে দেয়া হয়নি। তখন একটাই কথা মাথায় ঘুরছিল, আর একটু আগে রওনা দিলে সময় মতো পৌঁছাতে পারতাম আজকে, ফ্লাইট মিসও হতো না। তবে এখন ভাবি, সৃষ্টিকর্তা নিজ হাতে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ভূমির পাশাপাশি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বিমানের একমাত্র যাত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বকুমার রমেশ। দুর্ঘটনার পর দিব্যি উঠে হেঁটে বেড়াতে দেখা যায় তাকে। হাতে মুখে চোটের কিছু চিহ্ন ছাড়া শরীরে নেই তেমন কোনো বড় আঘাত। প্লেন টেক অফের পর মনে হচ্ছিল 5-10 সেকেন্ডের জন্য তা শূন্যে থেমে গেছে। এরপরই ইমার্জেন্সি বাতি জ্বলে ওঠে। প্লেনটি যখন আছড়ে পড়ে, আমি যে পাশে বসা ছিলাম সে দিকটা হোস্টেল ভবনের একদম নিচতলায় যেয়ে ঠেকে। আমি প্রথমে ভেবেছিলাম আমিও বাঁচব না। পরে সিটবেল্ট খুলে কোনো মতে আশপাশের জঞ্জাল সরিয়ে বের হয়ে আসি।
हुआ। ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় সৌভাগ্যবান এই 2 যাত্রী বাদে বেঁচে নেই আর কেউ। মৃতের সংখ্যা এরই মাঝে 250 ঘর ছাড়িয়েছে। সন্ধান মিলেছে ব্ল্যাক বক্সের। বিস্তৃত ডাটা ঘেটে বিধ্বস্তের কারণ নির্ণয়ে লেগে যেতে পারে দীর্ঘ সময়। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার ডাক দিয়ে পালিত হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে শহীদ মিনারে সকল শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের অর্জনকে রক্ষার আহ্বান জানান নেতারা। নৈরাজ্য প্রতিরোধ করে অধিকার, ইনসাফ ও মুক্তির লড়াইকে এগিয়ে নেয়ার শপথ নেন দলটির নেতারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী 21 জুন আলোচনা সভার আয়োজন করবে দলটি। নারায়ণগঞ্জের খানপুরে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বরফকল মাঠে প্রায় 15,000 মানুষের জন্য খাবারের আয়োজন করেন ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ। এ সময় জেলা ও মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মাসুদুজ্জামান বলেন, সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিতেই এই আয়োজন করা হয়েছে। বিত্তবানরা যদি সমাজ সেবায় এভাবে এগিয়ে আসেন তাহলে বদলে যাবে জেলার চিত্র, এমনটাই মনে করেন এই সংগঠক। নারায়ণগঞ্জ বন্দরে কোনো ভালো হাসপাতাল নাই। আমরা সেতুর অনেক সমস্যা, এখনও স্বাধীনতার 54 বছর পারের ধনী একটা জেলা। এই জেলাতে এখনও নৌকো দিয়ে বেশিরভাগ মানুষের যাতায়াত করতে হয়। আমাদের একটা ইচ্ছা, আমরা সবাইকে নিয়ে এই কাজগুলি আমরা করব। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।